কোন দেশের সবচাইতে ছোট লিখিত সংবিধান? সবচাইতে যে বড় দেশ এখন সবচেয়ে বেশি মাতব্বরি করে, তারপর এদের সঙ্গে এর যুদ্ধ বাঁধিয়ে বেড়ায়, তার নাম হচ্ছে আমেরিকা। আর আমেরিকার একজন মহৎ ব্যক্তি আছে, তিনি হাফ নয়, ফুল। তিনি হচ্ছে আমেরিকার একজন ব্যক্তিত্ব। তাই আমেরিকার সংবিধান হচ্ছে পৃথিবীর সবচাইতে ছোট লিখিত সংবিধান। বহুত বড়িয়া দেশ, লেকিন লিখিত সংবিধান ছোট। আচ্ছা, এই সংবিধান সম্বন্ধে আমাদের জানতে হবে ইন ডিটেলস, তোমরা প্রত্যেকটা। তাহলে আমি প্রথমে বললাম ভারতের সংবিধান পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান। নাম্বার 2, ইংল্যান্ডে কোনো লিখিত সংবিধান নাই অ্যাকর্ডিং টু ট্র্যাডিশন। আমেরিকার সংবিধান পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান। ভারতবর্ষের সংবিধানটা উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা সমস্ত ভারতবাসী মিলে এই সংবিধানটা গ্রহণ করেছি। আর এই সংবিধানের প্রতিটি বিষয় আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে জানতে হবে। ফলে ভারতের সংবিধান হচ্ছে অত্যন্ত রিজিড, আবার অত্যন্ত ফ্লেক্সিবল। এটাকে আমরা যেমন চেঞ্জ করতে পারি, আবার চেঞ্জ করনাও বহুত মুশকিল কি কাম হয়। সবচেয়ে বেশি এর আগে যে লোকসভা নির্বাচন হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভোটার দিয়েছে, এবং সেই ভোট প্রদানের মাধ্যমে ভারতবর্ষের কি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে, যেটাকে আমরা বলছি প্রথমে সংবিধান সভা। এই সংবিধান সভায় উদ্বোধনী সভা। এই উদ্বোধনী সভার যিনি সভাপতি ছিলেন, তোমরা জানো যে সংবিধান সভার সভাপতি যদি তোমাদের বলা হয়, তোমরা সবাই মিলে বলবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কিন্তু ভারতবর্ষের যে প্রথম সংবিধান, ধরো তুমি একটা সংগঠন তৈরি করতে চাইছো, সংবিধান সভা তৈরি করতে চাইছো, একটা সংগঠন, এরকম যে কোনো একটা সংগঠন তৈরি করতে চাইছো, তার আগে নিশ্চয়ই একটা সভা হবে, যে সবার মাধ্যমে সিদ্ধান্ত হবে যে একটা সংগঠন করা উচিত, যার মাধ্যমে একটা ক্রিয়েটিভ অ্যাটিটিউড আমাদের তৈরি করা উচিত। তো সেইটাকে বলি আমরা উদ্বোধনী সভা। এবং এই সভার যিনি কি সভাপতি ছিলেন, তার নাম কি বলো? নেই, সচ্চিদানন্দ। এই সচ্চিদানন্দ ছিল ইনঅগ্রাল অর্থাৎ উদ্বোধনীমূলক সভার যিনি, তিনি ছিলেন সভাপতি। ভেরি গুড। এরপরে যেটা হলো, যেটা সংবিধান, ডক্টর কি রাজেন্দ্র প্রসাদ। তাহলে আমরা দেখলাম যে ভারতের সংবিধানের ক্ষেত্রে প্রথম দুটো সভাপতি আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে উদ্বোধনী সভাপতি যেটা সচ্চিদানন্দ, আর একটা হচ্ছে ভারতের সংবিধান সভার সভাপতি। এই সংবিধান তো লিখিত হয়ে গেল। সংবিধান যখন প্রথম লিখিত হলো তখন কতগুলি তার ধারা ছিল বলো? ভেরি গুড। প্রথম যখন সংবিধান লিখিত হলো তখন কতগুলি ধারা? কি 365 বললো, তোমরা চালিয়ে যাচ্ছে। ভেরি গুড, 395টি সংবিধানের ধারা ছিল। এবং সেই সময় আমাদের সংবিধানে 395টি ছিল ধারা। সংবিধানের প্রত্যেকটা নিয়ম কানুনকে আমরা বলি ধারা বা আর্টিকেল। এবং সেই সময় সংবিধানে অধিকার ছিল কটা? 7টা। এবং সেই সময় সংবিধানে কর্তব্য ছিল কটা? 8টা। আর কেউ কিছু বলবে? সেই সময় সংবিধানে কর্তব্য ছিল, কি লিখলাম? 11টি। এইটা হচ্ছে 11টি। সংবিধানে কোনো কর্তব্যই ছিল। সংবিধানের কর্তব্যটা এলো পরে। সংবিধান রচনার ক্ষেত্রে আমরা অনেক জায়গা থেকে অনেক রকম পদ্ধতি নিলাম। আমাদের সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন আমরা আয়ারল্যান্ড থেকে নিলাম, জরুরি অবস্থা জার্মানি থেকে নিলাম, আমাদের যে অধিকার সেই অধিকারটা আমরা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নিলাম। অর্থাৎ এই যে পদ্ধতিগুলো আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে ভারতবর্ষের সংবিধানকে সমৃদ্ধ করলাম। সংবিধান রচনা হয়ে গেল। আমরা 1949 সালের এই নভেম্বরের, বলে স্যার নভেম্বরে পড়লো প্রথম দিন আপনি সংবিধান নিয়ে আলোচনা শুরু করলেন। ইয়েস, নভেম্বরে আমরা সংবিধান রচনাটা কমপ্লিট করলাম, তাই নভেম্বরের ফার্স্ট উইকে আমরা আলোচনা শুরু করলাম সংবিধান নিয়ে। আর এই সংবিধান আমরা কার্যকরী করলাম 1950 সালের 26শে জানুয়ারি। সংবিধান তো গ্রহণ করলাম, গ্রহণ করার পরে
প্রণব মুখার্জির একটা কথা দিয়ে তোমাদের বলবো যে উনি ওনার জীবনে অনেক রকম ক্ষমতায় থেকেছেন, কখনো মন্ত্রী, কখনো কি গভর্নর, কখনো ভেরিয়াস টাইপস অফ পোস্ট হোল্ড করেছেন, কিন্তু ওনার লাস্ট জীবনে এসে যখন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন তখন তিনি বলেছিলেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় যে আমি এর আগে অনেক রকম শপথ নিয়েছি, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় আমি দেখলাম যে এর আগে বলেছিল আমাদের সংবিধান পালন করব, সংবিধানকে মানিয়া চলিব, কিন্তু রাষ্ট্রপতি হিসাবে তিনি যখন শপথ নিলেন মানিয়া চলিব এবং অপরে সকলে যাতে মানিয়া চলে তাহার দিকে নজর রাখিব। এটাই হচ্ছে ডিফারেন্স। ভারতবর্ষের সর্বোচ্চ ব্যক্তির নাম কি? প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ ব্যক্তি। এইবার আমি সংবিধানের কতগুলো ফেসাস নিয়ে তোমাদের কথা বলবো, একের পর এক আমাদের এগিয়ে যেতে হবে। প্রথম যেটা বলবো আমাদের সংবিধানের অধিকারটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার আগে বলি প্রথমে সংবিধানের আমাদের আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে সিটিজেনশিপ নিয়ে। প্রথমে আমরা সংবিধানের মধ্যে যেটা পেয়েছি তার নাম হচ্ছে প্রিম্বল। প্রিম্বল মানে প্রস্তাবনা। এই সংবিধানের প্রস্তাবনার মধ্যে কি কি কথা ছিল? প্রথম যে কথাটা ছিল তার নাম হচ্ছে ভারতবর্ষ তিনটি কথা ছিল। সোভেরিন মানে সার্বভৌম, সোভেরিন মানে সার্বভৌম। তারপরে তারপরে কি তোমরা একটা বলো? রিপাবলিক। তারপরে অবশ্যই ডেমোক্রেটিক। ভারতবর্ষ সার্বভৌম দেশ, রিপাবলিক মানে প্রজাদের দ্বারা নির্বাচিত দেশ, আর গণতান্ত্রিক অর্থাৎ ডেমোক্রেসি মানে প্রজাই প্রজা। এই তিনটে কথা প্রথমে আমাদের সংবিধানে ছিল। এরপরে কি না, এরপরে 42তম সংশোধনীর মাধ্যমে, এই 42তম সংশোধনীর মাধ্যমে আমরা আরো দুটো কথা যোগ করি। একটা হচ্ছে সোশিয়ালিস্ট আর একটা হচ্ছে কি সেকুলার। এই দুটো কথা আমরা সংবিধানে যুক্ত করি। তাহলে এই জন্য আমরা দেখলাম বর্তমান সংবিধানে আমাদের যে প্রস্তাবনা প্রেমবল রয়েছে তার মধ্যে কি ঘনা তুলছি 5টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সার্বভৌম, প্রজাতান্ত্রিক, গণতন্ত্র, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। ভেরি গুড। সংবিধানে এইবার আমরা এগিয়ে যাব। সংবিধানে সিটিজেনশিপের পরে আমরা কি ভারতীয় সিটিজেন? এখন তো ভাবাই যাচ্ছে না কে সিটিজেন আর কে সিটিজেন না, একের পর এক টেনশনের মধ্যে পড়ে আছে প্রত্যেকটি মানুষ। তো যাই হোক, এ নিয়ে ভাবার কিছু নেই। ভারতবর্ষের সিটিজেনশিপের পরেই তুমি চলে যাও ভারতবর্ষের সংবিধানের অধিকারগুলো নিয়ে আলোচনা। এই অধিকারগুলোর প্রথমে যেটা থাকবে তোমার 14 থেকে 18, তারপরে 19 থেকে কি 22, তোমরা বলো, তারপরে 23 থেকে 24, ভেরি গুড, 25 থেকে 28, তারপরে 29 থেকে 30, তারপরে 31, তারপরে কত 32 থেকে 35। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। প্রথমেই আমরা যেটা বলেছি সেটা হচ্ছে ভারতবর্ষের সমতার অধিকার। কি কি সমতার কথা বলা হয়েছে? সামাজিক সমতার কথা বলা হয়েছে, রাজনৈতিক সমতার কথা বলা হয়েছে এবং অর্থনৈতিক সমতার কথা বলা হয়েছে, তাই তো? মাথা নাড়াও। মাথা নাড়াচ্ছ না কেন? কেউ মাথা নাড়াচ্ছে না। অর্থনৈতিক সমতার কথা বলা হয়নি এবং বলা যায় না। তাহলে যে সমস্ত কুড়ে লোকগুলো সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুমাচ্ছে আর বিকেল থেকে সকাল পর্যন্ত ঘুমাচ্ছে, তাদের পকেটে প্রতিদিন টাকা যদি, মানে কাজ করে মরছে পুণ্য, খায় যাচ্ছে চন্ন। তাই অর্থনৈতিক সমতা সম্ভব নয়। বলছে আর এতে তো ক্ষতিও হচ্ছে, যারা বড়লোক তারা বড়লোক হচ্ছে। আরে বাবা, যারা পরিশ্রমী তারা চিরদিনই পরিশ্রমী এবং তারা উপার্জনকারী। তাই অর্থনৈতিক সমতার কথা বলা হয়নি, বাকি সমতা বলা হয়েছে। এরপর হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা আছে আমি যা করব সেটাই আমি স্বাধীনভাবে করব, কই বাত নেই। স্বাধীনতা মানে কি? বলছে তুমি নিশ্চিন্তে বাক্য বলতে পারো, যত্র বাস করতে পারো, যেখানে যেখানে সভা মিছিল করতে পারো, যেখানে যেখানে যে কোনো কথা বলতে পারো, কোনো চিন্তা নাই। আমি গিয়ে হাই রোডের মাঝখানে শুয়ে পড়লাম। সংবিধানে লেখা আছে বেটা, उठाने की कोई हिम्मत नहीं किसी का।
ঠিক তো? তাহলে করবো। এরপরে দিন কি সবাই আমার স্টুডেন্ট গুলোকে নিয়ে শুয়ে পড়তো, খালি খালি টেনশন নেই, কিছু নেই। স্বাধীনতার সংবিধানে যে একটা করে লেখা আছে, নেই, ऐसा নেই। বলছে স্বাধীনতা কাকে বলে? সেটা হচ্ছে অপরের স্বাধীনতা খর্ব না করে নিজের স্বাধীনভাবে থাকা। তো গিয়ে পাইছিলাম, এটা হচ্ছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকারের পরে এটা কি? শোষণের অধিকার, তাই তো? কিসের অধিকার? শোষণের অধিকার, তাই তো? কি জ্বালা! আরে বাবা, এইটা শোষণের অধিকার হয়ে দাঁড়িয়েছে এখন। যে ক্ষমতা পায় সে একটু শোষণ করে খায়। শোষণের বিরুদ্ধে অধিকার, প্রতিটি মানুষের অধিকার আছে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কিন্তু রুকেগা কোন? নেক্সট, ধর্মীয় স্বাধীনতার অধিকার। আমাদের রাষ্ট্রের কোন ধর্ম আছে? আমাদের রাষ্ট্রের কি ধর্ম? রাষ্ট্রের কোনো ধর্ম নেই, আমাদের একটাই ধর্ম, তার নাম হচ্ছে ভারতবাসী। আমরা যে ধর্ম পালন করি সেটা হচ্ছে আমাদের কি? ভারতীয়। কিন্তু এরপরে যদি কেউ স্বাধীনভাবে স্বাধীন চিন্তা চেতনা নিয়ে ভারতের अखंडता, কি বললাম? अखंडता रक्षा करके अगर कहीं भी धर्म लेकर चले तो अच्छा है, इसमें कोई दिक्कत नहीं, राष्ट्र की कोई गुंजाइश भी नहीं है। लेकिन অর্থাৎ যে কোনো লোক যে কোনো ধর্ম পালন করতে পারবে। ব্যাস, এই ধর্ম নিয়ে কথা বললে পরে চারিদিক থেকে তীর ছুড়ে মারবে, যে যার মতো করে কোপ মারবে। তাই ধর্ম নিয়ে বেশি কথা আমি বলি না। 29 আর 30 কি অধিকার? শিক্ষা সংস্কৃতির অধিকার। বলছে তুমি তোমার মতো করে যে কোনো শিক্ষা নিতে পারো। এই জন্য দেখবা বাচ্চা কাচ্চা এখন শিক্ষার মানে মারাত্মক শিক্ষা নিয়ে বসে থাকে, মোবাইল। ওরে বাবা, শিখতে শিখতে না পুরো শিখ হয়ে যাচ্ছে, মরে যাবে, খুব তাড়াতাড়ি মরবে। এরপর হচ্ছে 31-এ, এই 31-এ কি অধিকার? শাসনতন্ত্রের অধিকার। 31 তোমরা জানো না, 31 পাইলে থা আব নেহি রহা। সম্পত্তির অধিকার। ধরো সম্পত্তির অধিকার যদি থাকতো, কি জ্বালা। ধরো আমার এই জমিতে সোনার খনি পাওয়া গেল, এই বললাম আমি এই সোনা দেব না, এই সোনা নিয়ে আমার স্টুডেন্টকে প্রত্যেকে 12 কেজি 14 কেজি ওজনের নলক পরাবো। তোমরা তো খুবই খুশি নাকি? বলছে নেই, ऐसा नहीं चलेगा। বলছে এই সম্পত্তির অধিকার তোমার খর্ব করা হলো, এটা কেবলমাত্র এখন কি? এখন সে লিগ্যাল রাইট হিসাবে আছে, क्योंकि লিগ্যাল রাইট আছে, এটাকে বাদ দিয়ে দেওয়া হলো। এটা হলো সমস্যা। দেখা যাচ্ছে আমার বাড়ির পাশে রাস্তা যাচ্ছে, আমার জায়গা দিয়ে যাচ্ছে, বলে আমার এখান থেকে রাস্তা দিতে যাব না, আমার জমি, ইট ইজ মাই ফান্ডামেন্টাল রাইট। তাই এটাকে খর্ব করা হয়েছিল কত সালে? না 1977-এ, যখন মোরারজি দেশাই সরকার চলছিল। এরপরে বলছে 32 থেকে 35, এটাকে বলছে রাইট টু कॉन्स्टिट्यूशनल रेमेडीज। संविधानेर এই যে जितना सारी अधिकार अभी तक बताया गया है उसको रक्षा करने के लिए, ওটাকে রক্ষা করার জন্য এইগুলো করা হচ্ছে। অনেকে বলতে স্যার চাকরির সমস্যা নেই, বলছে বেকারত্বের সমস্যা নেই। এখন পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা চলছে, তার নাম হচ্ছে কি? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাধি। মুভি ফোবিয়া আর বাচ্চাদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, পড়াশোনা করার দরকার নেই, এমনি নম্বর আসবে। আর নম্বর যখন এসে গেল তখন ঠিক আছে, কিছু জানে না 90%, বলে আমি তো কিছু জানি না 90% পেয়েছি, ভেরি গুড। তুমি বলে আমি তাও জানি না 95 পেয়েছি। আর তুমি বলে আমার করোনায় করোনা করেছে, তখন আমি 100% পেয়ে এইচএস পাস করেছি। কি অদ্ভুত, মানে ভাবা যাবে না কি লেভেলে পৌঁছে যাচ্ছে। বাচ্চাদের তিনজনের কাছে, আমি তো একটা ভিডিও দিয়েছি, 3 জনের কাছে মোবাইল চলে গেছে। একটা ছোট ছোট বাচ্চারা যারা খাবার সময় সেই কার্টুনগুলো ব্যবহার করে, এরা একজন। আর নাম্বার 2, এই মোটামুটি বড় হয়ে গেল, টিনেজার শুরু হলো, এই মোটামুটি শুরু হলো 9 থেকে 10 থেকে শুরু করে 18-19 পর্যন্ত, তারা কন্টিনিউয়াস গেম, এটা সেটা হ্যান ত্যানে চলে গেল। 2 আর 3 নাম্বার কে কোনো কাজ নেই, কাজ থাকলেও কাজের শেষ নেই, কাজ করার দরকার নাই। সে বিদ্যাসাগরের শেষ, বিদ্যার নাই শেষ, তাহলে আমার এর করে লাভ কি? আচ্ছা, সংবিধানে যে লাস্টে একটা মধ্যে শোনো,
এই লাস্টের মধ্যে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 32 থেকে 35, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরে বাবা, বি.আর. আম্বেদকর নিজে বলে গেছে এটা হচ্ছে হৃদয় আত্মা, আর তোমরা হৃদয় এবং আত্মা দুটোরই 12টা বাজিয়ে গল্প করছো। কি না বলছে এখানে রিট আছে, WRIT, রিট। এখানে কটা রিট আছে তোমাদের বলতে হবে, কটা রিট আছে? 5খানা রিট আছে। রিট মানে কি? लेख। অর্থাৎ এই সংবিধান রক্ষা करने के लिए जो রিট, এটা সুপ্রিম কোর্ট জারি করতে পারে এবং হাইকোর্ট জারি করতে পারে, যার মাধ্যমে আমরা আমাদের কি সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার আমরা রক্ষা করতে পারি। তাহলে অধিকার পর্যন্ত হয়ে গেল, পজ করো।